আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক এই মুক্তপাঠ শিক্ষাদান কর্মসূচিতে আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির প্রথম সেমিস্টারের টপিক নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া। আমরা আজ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের টপিক হাইপারটেনশন নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া। আমাদের আজকের এই টপিকের লার্নিং অবজেক্টিভ হচ্ছে যে upon completion of the online class, students will be able to define hypertension, describe the type of hypertension, explain the categories of blood pressure level, list the risk factors, describe clinical features of hypertension, explain the management of hypertension, enumerate the complication of hypertension. এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসের পরে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলতেই হয়, যেহেতু আমরা ব্লাড প্রেশার সম্পর্কে প্রথম বর্ষের সময় বিস্তারিত জেনেছি, ব্লাড প্রেশার কি এবং কিভাবে আমরা ব্লাড প্রেশার মাপতে হয় রোগীদের, এবং সেই কাজগুলো আমরা করে আসছি। তোমরা সবাই হসপিটালে প্রতিদিন রোগীদের ব্লাড প্রেশার মাপো, তারপরও আমরা জাস্ট একটু ব্লাড প্রেশার সম্পর্কে জেনে তারপরে আমরা হাইপারটেনশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ব্লাড প্রেশার ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড বাই দ্য হার্ট ইচ মিনিট। এক মিনিটে একটা হার্ট কী পরিমাণ ব্লাডকে পাম্প করছে, কি প্রেশারে সে পাম্পগুলি করা হচ্ছে, এই প্রেশারটাকে বলা হয় ব্লাড প্রেশার। আনফর্চুনেটলি এই ব্লাড প্রেশারটা তো আমাদের শরীরের জন্য খুবই দরকার, প্রেশার তো আমাদের থাকতেই হবে, তাই না? আচ্ছা, এবং সেটা অবশ্যই আমাদের নর্মাল থাকতে হবে, কিন্তু এই ব্লাড প্রেশার যদি আমাদের নর্মালের চেয়ে বেড়ে যায় তাহলেই কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আনফর্চুনেটলি হাইপারটেনশন ইজ নোন অ্যাজ সাইলেন্ট কিলার। এটা একটা সাইলেন্ট নীরব ঘাতক হিসেবে কাজ করে। আমরা জানি না আমার প্রেশার বেড়ে গেছে, অনেক দিন ধরে আমার হাই প্রেশার আছে, কারণ আমি ডক্টরের কাছে যাই না, আমার কোনো উপসর্গ দেখা দিচ্ছে না, ঠিক সিম্পল হয়তো মাথা ব্যথা করছে, একটু আনইজি লাগছে, হয়তো এটাকে আমরা উড়িয়ে দিচ্ছি, যেন এমনি হয়তো কাজ করতেছি বা টেনশনে আছি এই জন্য হয়তো, বা খাবার দাবার ভালো হচ্ছে না, রাত্রে ঘুম হচ্ছে না, এভাবে আমরা এই কিছু কিছু লক্ষণগুলিকে আমরা উড়িয়ে দিচ্ছি। তো যখনই আমাদের শারীরিক অসুস্থতা দেখা দেয়, ডক্টরের শরণাপন্ন হতে হয়, তখনই কিন্তু ডক্টর ব্লাড প্রেশার মেপে বলে যে আপনার ব্লাড প্রেশারটা বেশি, মানে হাইপার টেনশন। এই জন্য এই হাইপার টেনশনটাকে আমরা সাইলেন্ট কিলার হিসেবে মনে করি। ব্লাড প্রেশার শুড বি ট্রিটেড ইজিয়ার, আর্লিয়ার with lifestyle change and in some patients with medications. আসলেও ব্লাড প্রেশার নিয়ে, আমাদের হাইপার টেনশন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। যদি আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি এবং কিছু ড্রাগ ডক্টর প্রেসক্রাইব অনুযায়ী যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই হাইপার টেনশনটাকে আমরা কিছুটা হোক নিরাময় করতে পারবো। তো এখন আমরা জানলাম ব্লাড প্রেশার, এবং এখন আমরা আসি হাইপার টেনশনটা কী। এতক্ষণ তো আমরা ব্লাড প্রেশার সম্পর্কে জানলাম। আসলে নর্মাল যে ব্লাড প্রেশার আছে এর চেয়ে যদি একটু বেড়ে যায় সেটাকে আমরা বলি হাইপার টেনশন। আমাদের স্লাইডে কি বলে একটু দেখি। হাইপার টেনশন ইজ দ্য টার্ম ইউজ টু ডিসক্রাইব দ্য হাই ব্লাড প্রেশার। হাইপার টেনশন ইজ রিপিটলি এলিভেটেড দ্য ব্লাড প্রেশার। কী হবে? এলিভেটেড দ্য ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে, এক্সিট করবে কত থেকে? 140/90। এই 140/90 সেটা আমরা ফার্স্ট ইয়ারের সময় আমরা পড়েছি যে উপরেরটাকে বলি আমরা সিস্টোলিক আর নিচেরটাকে বলি ডায়াস্টোলিক।
তাহলে সিস্টোলিক 140-এর উপরে চলে যাবে এবং ডায়াস্টোলিক 90-এর উপরে চলে যাবে। এই অবস্থাটাকে বলা হয় হাইপার টেনশন। আর আমরা যদি এটা শর্টলি বলতে চাই তাহলে এভাবে আমরা বলতে পারি, হাই ব্লাড প্রেশার অর হাইপার টেনশন মিনস হাই প্রেশার ইন দ্য আর্টারিজ। এক কথায়, হ্যাঁ, ইউজুয়ালি আমরা নর্মাল ব্লাড প্রেশার যেটা আমরা 120/80, অর্থাৎ সিস্টোলিক 120-এর নিচে এবং ডায়াস্টোলিক 80-র নিচে যদি থাকে সেই ব্লাড প্রেশারটাকে আমরা নর্মাল ব্লাড প্রেশার বলি। আবার এটা একটা ওল্ড কনসেপ্টগুলো তোমাদেরকে বলছি যে ব্লাড প্রেশার বিটুইন 120/80 অ্যান্ড 139/89 ইজ কল্ড প্রি হাইপারটেনশন। অর্থাৎ সিস্টোলিক 120 থেকে 39-এর মধ্যে যদি থাকে এবং ডায়াস্টোলিক 80 থেকে 89-এর মধ্যে যদি হয়, এটাকে আমরা প্রি হাইপারটেনশন বলে জানি। এবং যদি ব্লাড প্রেশার সিস্টোলিক 140-এর উপরে এবং ডায়াস্টোলিক 90 উপরে যদি উঠে যায় তখন সেটাকে আমরা বলি হাইপার টেনশন। ওকে, আসো এখন হাইপার টেনশন টাইপস আমরা জানি। হাইপার টেনশনকে আমরা দুইটা ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে প্রাইমারি হাইপার টেনশন আর একটা সেকেন্ডারি হাইপার টেনশন। প্রাইমারি হাইপার টেনশনকে কিন্তু আবার এসেনশিয়াল হাইপার টেনশনও আমরা বলে থাকি। এই প্রাইমারি হাইপার টেনশনটা, প্রাথমিক যেটা হাইপার টেনশন, এটা হচ্ছে অতিরিক্ত রক্তচাপ হচ্ছে। কেন হচ্ছে? শারীরিক কোনো রকমের এই অর্গান ইনভলভ করে নাই, কোনো রকমের অসুখ আমরা বুঝতে পারিনি, কোনো অসুখ ছাড়া, পুরো ডিজিজ ছাড়া আমাদের প্রেশারগুলি বেড়ে যাচ্ছে। এই কন্ডিশনটাকে বলি আমরা প্রাইমারি হাইপার টেনশন। এবং আমাদের যদি রিকগনাইজ কিছু ডিজিজের কারণে, আমাদের জানা নোন ডিজিজের কারণে যদি আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন সেখানে বলি সেকেন্ডারি হাইপার টেনশন। তাহলে প্রাইমারি হাইপার টেনশনটা দেখি এখানে স্লাইডে আমার কি বলছে, ফর মোস্ট অ্যাডাল্টস দেয়ার ইজ নো আইডেন্টিফিয়েবল কজ অফ হাইপার টেনশন। কোনো রকমের আমরা আইডেন্টিফাই করতে পারি না যে কেন আমাদের এই ব্লাড প্রেশারটা বাড়ছে। দিস টাইপ অফ ব্লাড প্রেশার কল্ড এসেনশিয়াল হাইপার টেনশন। এই রকমের ব্লাড প্রেশারকে বলা হয় এসেনশিয়াল হাইপার টেনশন অথবা প্রাইমারি হাইপার টেনশন। টেন্ড টু ডেভেলপ দ্য গ্রেজুয়ালি ওভার মেনি ইয়ার্স। এটা অনেক দিন ধরে আমাদের এরকমের উচ্চ রক্তচাপ হচ্ছে, অথচ কোনো রোগের কারণে, আমাদের অজানা কোনো কারণে এই প্রেশারগুলো, আমাদের ব্লাড প্রেশারটা আমাদের বেড়ে যাচ্ছে। এই কন্ডিশনটাকে আমরা বলি কি প্রাইমারি হাইপার টেনশন। প্রাইমারি হাইপার টেনশন। এবার আসি সেকেন্ডারি হাইপার টেনশন। যে স্যার আমি বললাম যে যদি রিকগনাইজ আমাদের জানা কোনো রোগের কারণে আমাদের এই রক্তচাপটা বেড়ে যায় তখনই সেটাকে আমরা বলবো সেকেন্ডারি হাইপার টেনশন। সেকেন্ডারি হাইপার টেনশন। দেখো কিডনি প্রবলেমস, আমরা কিডনি ফাংশন আমরা অ্যানাটমি ফিজিওলজিতে পড়েছি। কিডনি আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রেগুলেট করে, তাই না? কিডনিতে যদি কোনো সমস্যা হয় তখন আমাদের প্রেশার বেড়ে যায়, কারণ আমাদের নোন কেস এই যে কোনো রকমের ডিজিজের কারণে যে প্রেশারটা বাড়ছে সেটাকে বলি আমরা সেকেন্ডারি হাইপার টেনশন। তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিউমার, তারপরে আরও কিছু আছে সার্টেন ডিফেক্ট ইন দ্য ব্লাড ভেসেলস, ইউ আর বর্ন ইন কনজেনিটাল। আমরা কনজেনিটাল জন্মগতভাবে যদি আমাদের ব্লাড ভেসেলের কোনো রকমের সমস্যা নিয়ে আমরা জন্মাই সেক্ষেত্রে হতে পারে, তাই না? তারপরে অনেক সময় ব্লাড ভেসেলগুলো আমাদের কি হয়ে যায়, ভিতরে কোলেস্ট্রল জমে, প্ল্যাক জমে, সেটা চিকন হয়ে যায়, ন্যারোয়িং হয়ে যায়, আর ন্যারোয়িং হয়ে গেলে সেখানে প্রেশার বেড়ে যায়। হ্যাঁ, কিছু আবার সার্টেন মেডিকেশন সাচেস বার্থ কন্ট্রোল পিল, আমরা বার্থ কন্ট্রোল পিল যে আমরা খাই মেয়েরা, সেটাতেও আমাদের, কারণ জানা কথা এই বার্থ কন্ট্রোল পিল খেলে আমাদের প্রেশার বাড়তে পারে, ঠিক আছে? তারপরে কোল্ড রেমিডিজ, আমাদের ঠান্ডা কাশির জন্য আমরা কিছু ওষুধ খাই, তাই না? কফের সিরাপগুলি খাই, এই সিরাপগুলি খেলেও সেখানেও আমাদের কি করতে পারে, আমাদের প্রেশারটা বাড়তে পারে।
ওভার দ্য কাউন্টার পেইন রিলিভার, কিছু পেইন রিলিভার আমরা ব্যবহার করি আমাদের এই কিনা ব্যথা মুক্ত করার জন্য, ওই ড্রাগ ব্যবহার করি। এই ড্রাগ কিছু ব্যবহার করলে ওগুলি খেলেও আমাদের ব্লাড প্রেশার বাড়তে পারে। আর কিছু ইলিগেল ড্রাগস, সেটা তো তোমরা জানোই, কোকেইন, তারপরে অ্যাম্ফেটামিনস ইত্যাদির কারণে আমাদের, অর্থাৎ নোন কেসের কারণেই যদি আমাদের ব্লাড প্রেশারটা বাড়ে, তখন সেটাকে আমরা বলবো কি সেকেন্ডারি হাইপারটেনশন। তাহলে আমরা দুইটা টাইপ আমরা জানলাম, একটা প্রাইমারি হাইপারটেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশনটা যেটা হচ্ছে অজানা কারণে, আমরা জানি না কোনো কারণ ছাড়া আমাদের কি হচ্ছে, প্রেশারগুলো বাড়ছে। আর জানা নোন কেসের কারণে আমাদের যে প্রেশারটা বাড়ছে সেটাকে বলি আমরা সেকেন্ডারি হাইপারটেনশন। ওকে, ক্লিয়ার? এইবার আসো ক্যাটাগরি। আমরা এই ব্লাড প্রেশারটাকে আমরা কি কি ক্যাটাগরিতে আমরা ডিসক্রাইব করতে পারি। আর আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অ্যান্ড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন পাবলিশ দ্য নিউ গাইডলাইন অ্যাজ এ 2080 and way to categorize the blood pressure. ওই যে আমি তোমাদের প্রথমেই ডেফিনেশন বলতে আমরা বলছিলাম যে প্রি হাইপারটেনশন, তাই না? এটা একটা ওল্ড কনসেপ্ট, আমরা ইজিলি জানতাম, কিন্তু বর্তমানে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আছেন, তারা এই গাইডলাইনকে নতুন একটা গাইডলাইন আমাদেরকে দিছে, কিছু মডিফাই করা হয়েছে, করে ওই প্রি হাইপারটেনশন কথাটাকে আমাদের কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাহলে দেখি আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কি গাইডলাইন দিয়েছেন এই ব্লাড প্রেশারকে ক্যাটাগরাইজ করতে। প্রথমেই ওনারা বলতে চাচ্ছেন যে নর্মাল ব্লাড প্রেশার, নর্মাল কত, লেস দেন 120/80 মিলিমিটার পার মার্কারি, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা প্রথমে তো জানছিলাম যে ব্লাড প্রেশার 120/80 নিচে যদি থাকে তখন সেটাকে আমরা বলবো নর্মাল ব্লাড প্রেশার, এটাকে নর্মালি বলি। আর সিস্টোলিক ব্লাড প্রেশার, সিস্টোলিক বিটুইন 120/129, অর্থাৎ 120 থেকে 129, মানে 30-এর নিচ পর্যন্ত যদি সিস্টোলিক উপরের যে প্রেশারটা, সিস্টোলিক প্রেশারটা বেড়ে যায়, আর ডায়াস্টোলিক প্রেশার কিন্তু এই 80-র নিচে থাকে, তখন সেটাকে আমরা বলি এলিভেটেড। কি বলি? এলিভেটেড। কিন্তু এই টার্মটা কিন্তু আগে ছিল যে প্রি হাইপারটেনশন। এই প্রি হাইপারটেনশনটাকে একটু চেঞ্জ করে এখন সেখানে এলিভেটেড টার্মটা ব্যবহার করা হয়েছে। শুধু এখানে কি বলা হয়েছে যে সিস্টোলিক প্রেশারটা শুধু বাড়বে, 120 থেকে 129-এর মধ্যে হবে, এবং ডায়াস্টোলিক প্রেশার কিন্তু ওই যে 80-র নিচে, ডায়াস্টোলিক ঠিক থাকবে, তখন সেটাকে বলবো আমরা এলিভেটেড। ওকে, তারপরে সিস্টোলিক প্রেশারটা 130 থেকে 139 এবং ডায়াস্টোলিক 80 থেকে 89 পর্যন্ত যদি হয়, তখনই আমরা সেটাকে বলবো হাইপারটেনশন স্টেজ 1। হাইপারটেনশন স্টেজ 1। তারপরে বলা হয়েছিল যে হাইপারটেনশন স্টেজ 2। সিস্টোলিক, এখানে কি বলছে, সিস্টোলিক 140 অর হায়ার, মানে সিস্টোলিক উপরের যে প্রেশারটা 140 অথবা তার উপরে চলে যাবে, এবং ডায়াস্টোলিক প্রেশারটা 90 এবং তার উপরে চলে যাবে, তখন সেটাকে বলবো হাইপারটেনশন স্টেজ 2। আমি কি বুঝাতে পারতেছি? আমি আরেকবার বলি, হাইপারটেনশন স্টেজ 1, হাইপারটেনশন স্টেজ 2। হাইপারটেনশন স্টেজ 1-এর মধ্যে বলছে যে সিস্টোলিক প্রেশার বিটুইন 130 থেকে 139 পর্যন্ত যদি হয় তখন, এবং ডায়াস্টোলিক প্রেশার 80 থেকে 89 পর্যন্ত যদি হয়, তখন সেটাকে বলবো আমরা হাইপারটেনশন স্টেজ 1। এটার দিকে লক্ষ্য করো, স্টেজ 1 আর এর উপরে যদি হয়, এখানে 39 পর্যন্ত বলছে সিস্টোলিক, কিন্তু সিস্টোলিক যদি 40 অথবা তার উপরে চলে যায়, তখন সেখানে বলবো হাইপারটেনশন স্টেজ
2। আবার ডায়াস্টোলিক আমরা এখানে বলছিলাম স্টেজ 1 এর মধ্যে 89 পর্যন্ত, 89 পর্যন্ত। আর যদি 89 এর উপরে অর্থাৎ 90 বা তার উপরে উঠে যায় তখন বলবো হাইপারটেনশন স্টেজ 2। তাহলে হাইপারটেনশন স্টেজ 1, হাইপারটেনশন স্টেজ 2 দুটো আমরা জানলাম। এবং আরেকটা টার্ম ওনারা ব্যবহার করেছেন হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিসটা কি? হাইপারটেনসিভ ক্রাইসিসটা হচ্ছে যে সিস্টোলিক প্রেশারটা যদি 180-এর উপরে চলে যায় এবং ডায়াস্টোলিক যদি 120-এর উপরে চলে যায় তখন এই কন্ডিশনটাকে বলা হয় হাইপারটেনসিভ ক্রাইসিস। তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে, খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে রোগী, খুব ক্রাইসিস মধ্যে আছে, তাই না? তাহলে আমরা জানলাম যে অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী আমরা এই ব্লাড প্রেশারকে আমরা 1, 2, 3, 4, 5টা ক্যাটাগরিতে আমরা কি করছি, ক্যাটাগরাইজ করা হয়েছে। যে নর্মালি আমরা বলছি 120 থেকে 80 এর নিচে যদি থাকে, 120 ওভার 80, 120/80 নিচে যদি থাকে অর্থাৎ সিস্টোলিক 120-এর নিচে এবং ডায়াস্টোলিক 80-এর নিচে যদি থাকে তখন সেটাকে বলবো নর্মাল ব্লাড প্রেশার। আর এখানের মধ্যে ইলিভেটেড আমরা ডায়াস্টোলিক 80-এর নিচেই থাকবে কিন্তু সিস্টোলিকটা একটু বাড়বে, 120 থেকে 129 পর্যন্ত হতে পারে, তখন সেটাকে বলবো আমরা ইলিভেটেড। তারপরে হাইপারটেনসিভ স্টেজ 1, এইখানে সিস্টোলিক ব্লাড প্রেশার এই যে এখানে আমরা 100 কত বলছিলাম, 129 বলছিলাম না, এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার 130 হইতে 139 পর্যন্ত। আবার ডায়াস্টোলিক ওইখানে বলছিলাম 80, এখানে আমরা 80 থেকে 89 পর্যন্ত হয়, তখন সেটাকে বলবো আমরা হাইপারটেনসিভ স্টেজ 1। আবার হাইপারটেনসিভ স্টেজ 2 আমরা বলছি সিস্টোলিক 140-এর উপরে চলে গেলে, 140 অথবা তার উপরে চলে গেলে এবং ডায়াস্টোলিক প্রেশার 90 অথবা তার উপরে চলে গেলে। আর হাইপারটেনসিভ ক্রাইসিস বলতে আমরা বুঝাইছি যে হায়ার দেন 180, সিস্টোলিক প্রেশার 180-এর উপরে চলে যাবে এবং ডায়াস্টোলিক প্রেশার 120-এর উপরে চলে যায়। এইটা হচ্ছে ক্যাটাগরিজ অফ ব্লাড প্রেশার। আচ্ছা, এখন রিস্ক ফ্যাক্টরগুলো আমরা জানি, এটা জানা আমাদের খুব দরকার। কেন আমাদের এই রক্তচাপ বাড়ে এবং কারা খুব রিস্কে আছে, কারা দেখি একটু কি বলছে, লাইফস্টাইল ফ্যাক্টরস ইম্প্যাক্টিং অন ব্লাড প্রেশার। এই লাইফস্টাইল যে আমাদের আছে, এই লাইফস্টাইলটাই আমাদের ইম্প্যাক্ট ফেলছে আমাদের এই প্রেশারের উপরে, ব্লাড প্রেশারের উপরে। এই কারণে আমাদের ব্লাড প্রেশার, যেমন ডায়েটের ক্ষেত্রে আমরা এখন অভ্যস্ত ফাস্ট ফুড খেতে, হ্যাঁ, হটডগ, হ্যাঁ, কি গরম কুকুর, তাই না? তারপরে আমরা কি বার্গার খাই, বিরিয়ানি খাই, হাজির বিরিয়ানি, হ্যাঁ, কত রকমের খাবার, ফ্যাটি খাবারটাকে আমরা পছন্দ করি, তাই না? ফ্যাটি খাবারটা পরিহার করা উচিত। এই ফ্যাটি খাবার, বেশি রকমের ফ্যাটি খাবার খেলে আমাদের শরীরের মধ্যে ফ্যাটের পরিমাণটা জমে এবং এই কোলেস্টেরলগুলো আমাদের ভ্যাসেলের ভিতরে ঢুকে ব্লাড ভ্যাসেলের কে ন্যারো করে দেয়, আর ন্যারো করে দিলে তখন আমাদের প্রেশার বাড়ে। তারপরে ওয়েট, এই যে আমরা খাবার অতিরিক্ত খাচ্ছি, কাজ কম করছি, আমার যতটুকু খাবার দরকার তার চেয়ে অতিরিক্ত খাচ্ছি, আমাদের কি হয়, আমরা অবিসিটিতে ভুগি। অবিসিটি ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ হাইপার টেনশন। এক্সারসাইজ, এখানে এক্সারসাইজ কথাটা হচ্ছে লেস এক্সারসাইজ। যদি আমরা এক্সারসাইজ না করি তাহলে আমার প্রেশার বাড়বে। তারপরে বলছে অ্যালকোহল কনজামশন, যারা অ্যালকোহল খায়, হ্যাঁ, স্মোকিং, অ্যালকোহল যারা কনজিউম করে, ঠিক আছে, তামাক পাতা, তারপরে আরও অনেক এখন কত রকমের নাম আসছে, তাই না? সেগুলো যদি আমরা ব্যবহার করি তারপরে আমাদের কি হতে পারে, আমাদের প্রেশারটা বাড়তে পারে। অতিরিক্ত স্ট্রেস করলে, ঠিক আছে, অতিরিক্ত রাগারাগি করা ঠিক না, এবং প্রতিটা সামান্য ব্যাপার নিয়ে কোনো রকমের স্ট্রেস করা, উদ্বিগ্ন হওয়ার ঠিক না, তাই না?
আচ্ছা, আর বেশি রকমের চিন্তা ভাবনা করবা, বেশি উদ্বিগ্ন হবা এবং বেশি রাগারাগি করবা, তাহলে আমাদের প্রেশার বাড়তে পারে। এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলগুলোকে আমরা পরিবর্তন করতে পারি কিন্তু, তাই না? এই পরিবর্তন করতে পারলেই কিন্তু আমাদের প্রেশারটা আমরাকে কন্ট্রোল রাখতে পারি। তারপরে কিছু এজ ফ্যাক্টর আছে। এজ ফ্যাক্টর যেমন দ্য রিস্ক অফ হাই ব্লাড প্রেশার ইনক্রিজ অ্যাজ ইউর এজ। ওমেন আর more likely to develop high blood pressure after menopause, তাই না? তাহলে এজের ক্ষেত্রেও কিছু আছে, এজ যত বাড়বে আমাদের প্রেশার তত বাড়বে। আরেকটা কথা এখানে বলা হয়েছিল, ওমেনরা বেশি হাই ব্লাড প্রেশারে, হাইপার টেনশনে ভুগে কখন? আফটার ম্যানোপোজ। ম্যানোপোজের অর্থ তোমরা সবাই জানো। তারপরে কিছু রেস, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার ইজ পার্টিকুলারলি কমন অ্যামং দ্য ব্ল্যাক পিপল। যে একটু কালো পিপলরা আছে তাদের মধ্যে এই প্রেশারের হাই প্রেশারটা একটু বেশি হয়। যেমন আমরা যেটাকে বাংলায় বলি, যেটাকে কি নিগ্রো বলি, তাই না? আফ্রিকান আমেরিকান যেগুলো আছে, হ্যাঁ, তাদের প্রেশারটা মূলত একটু বেশি থাকে এবং তারা খুব রিস্কে থাকে। তারপরে বিং ওভারওয়েট অর অবেজ, যদি আমরা ওভারওয়েট হয়ে যাই আমাদের নর্মাল যে ওয়েটের চেয়ে, তখনই আমাদের প্রেশারটা বাড়তে পারে। নট বিং ফিজিক্যালি অ্যাক্টিভ, যদি আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ না হই, তো আমরা নিজেরা কাজ করতে চাই না, তো আমরা নট বিং ফিজিক্যাল অ্যাক্টিভ। যেমন আমরা কি করি, যে আমরা এই যে এখানে বসে আমরা কথা বলছি, তাই না? বিশেষ করে তোমাদের মেয়েদের মধ্যে এই জিনিসটা বেশি আমরা লক্ষ্য করে থাকি। সামনে গ্লাসটা, সে 2 পাও বাড়ালে কিন্তু গ্লাসটা নিতে পারে। সে আরেকজনকে বলে, ওই গ্লাসটা দে, ঠিক আছে, ওই কাপড়টা দে, ওই উন্নাটা দে, ঠিক আছে? এই যে আমরা বসে লেজি, কাজগুলো কম করি, আর এই জন্যই কিন্তু আমাদের শরীরের ক্ষমতাটা কমে যাচ্ছে। তারপরে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যা আমরা এখান থেকে বাজারে যাব বা এখান থেকে সামনে থেকে আমরা হসপিটাল থেকে আমরা ইনস্টিটিউট যাব, অল্প একটু জায়গা, হাঁটলে 2 মিনিট, আমরা কিন্তু রিক্সা দিয়ে চলে আসি। এই জিনিসগুলো করা ঠিক না। আর এই ইনঅ্যাক্টিভের কারণেই আমাদের ব্লাড প্রেশার বাড়ার রিস্কগুলো বাড়ছে। নিজের কাজ নিজে করব, অ্যাক্টিভ থাকব, আর যদি আমরা ফিজিক্যাল এক্সারসাইজগুলো ঠিকমতো করতে পারি এবং কায়িক পরিশ্রম যদি করি, তাহলে আমাদের প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে বলে আমি বিশ্বাস করি। এতক্ষণ আমরা জানলাম রিস্ক ফ্যাক্টরগুলো, এখন আমরা জানবো আসলে এই ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, হাইপার টেনশন হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো? আসলে প্রথমেই আমরা ডেফিনেশন বলার সময় কিন্তু বলেছিলাম, ব্লাড প্রেশার কিন্তু আমরা বেড়ে গেলে কিন্তু তেমন আমরা বুঝতে পারি না। এটাকে একটা সাইলেন্ট কিলার বলা হয়। অনেক দিন ধরে এই প্রেশার বাড়তে বাড়তে আমাদের বিভিন্ন রকমের বডির মধ্যে কমপ্লিকেশন দেখা দিতে পারে। তবে মূলত কিছু সিমটমস যেগুলি আমরা দেখি, যেমন বিপি যখন মাপি তখনই আমরা বুঝতে পারি যে আমার প্রেশারটা বাড়ছে। এতদিন আমার শরীর ভালো লাগে নাই, মাথা ব্যথা করতো, শরীরটা খুব ঝিমাতো, খারাপ লাগতো, অস্থির লাগতো, হ্যাঁ, হঠাৎ করে একদিন হয়তো মাথা ঘুরে আমি পড়ে গেছি, আমাকে নিয়ে ডাক্তারখানায় গেল, আর ডাক্তার যখন মাপলো, মেপে দেখলো আমার প্রেশার বেশি, অথচ ওই দিন প্রেশার বেশি না, এই প্রেশারটা অনেক দিন ধরেই আমার বেশি ছিল, কিন্তু আমি কখনো মাপিনি। তারপরে বলছে অ্যানজাইনা পেইন, আমাদের অ্যানজাইনা, আমার বুকে ব্যথা হতে পারে। তারপরে কি হতে পারে? ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন। ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশনটা হচ্ছে অ্যানজাইনা পেইন। আরেকটা টার্ম আমরা কি ব্যবহার করলাম, যে ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন কি? এটা ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশনটা হচ্ছে, দেখো আমার পায়ের মধ্যে যেমন ব্যথা হচ্ছে, কাপ মাসেলগুলো খুব চাপ দিচ্ছে, তাই না, খুব অস্থিরতা লাগছে, এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ক্লাউডিকেশন। এরপরে আসি রেটিনাল হ্যামারেজ। রেটিনা, আমার প্রেশার যখন বেড়ে যাবে, এই রেটিনার মধ্যে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, ক্যাপিলারিসগুলো থাকে, সেখান থেকে কিন্তু ওগুলি ক্যাপিলারিসগুলি ফুলে যায়। অনেক সময় কিন্তু এখানে মাইক্রো ব্লিডিং হয়, চোখের স্ক্লেরাগুলো লাল হয়ে যায়, তাই না? আবার মূলত এটা এফেক্ট করে গিয়ে কোথায়? রেটিনার মধ্যে। রেটিনাল ভাস্কুলার ড্যামেজ কজড বাই হাইপার টেনশন। ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশনটা আমরা বুঝে ফেললাম, রেটিনাল
হ্যামারেজটাও বুঝলাম। তারপরে কি হতে পারে, সিভিয়ার অক্সিপিটাল হেডেক উইথ নাউসিয়া অ্যান্ড বমিটিং। কি হতে পারে, সিভিয়ার অক্সিপিটাল, অক্সিপিটাল মানে পিছনের দিকে, আমি তো পড়েছিলাম না, সামনেরটাকে ফ্রন্টাল বলি, পিছনেরটাকে অক্সিপিটাল বলি। পিছনের দিকে আমাদের কি হবে, ব্যথা হবে, নাউসিয়া বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ড্রাউজিনেস হতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, ঠিক আছে। অ্যান্ড মেন্টাল ইম্পেয়ারমেন্ট, সে মেন্টাল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ মানসিকভাবে তার চিন্তা ভাবনাগুলো, তারপরে কথাগুলো কেমন ভুলে যাচ্ছে, কথাগুলো এলোমেলো হচ্ছে, হ্যাঁ, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে যদি প্রেশারটা বেড়ে যায়। তারপরে আরেকটা কি হতে পারে, পলি ইউরিয়া, ঘন ঘন, পলি মানে বেশি, ইউরিয়া মানে প্রস্রাব, বেশি বেশি প্রস্রাব হতে পারে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের সাথে মিলিয়ে দেখো, তোমাদের সাথে মিলিয়ে দেখো, যখন এই পরীক্ষার জন্য যাও বা ভাইবার জন্য যাও, তখন কি হয়, তখন আমাদের কি হয়, শরীরের প্রেশারটা বেড়ে যায়, আর বেশি গেলে কি হয়, বারবার আমাদের ওয়াশরুমে দৌড়াতে হয় নাকি। তারপরে আরেকটা জিনিস হতে পারে, নকচুরিয়া, অর্থাৎ রাতের বেলা প্রস্রাব ধরতে ঘুম ভেঙে যেতে পারে, ঠিক আছে। তারপরে প্রোটিন অ্যান্ড আরবিসি মে প্রেজেন্ট ইন দ্য ইউরিন, প্রোটিন এবং আরবিসি রেড ব্লাড সেল আমরা আমাদের কি করতে পারি, ইউরিনে পেতে পারি। কারণ অতিরিক্ত প্রেশারের কারণে যেমন আমাদের কিডনি সাকুন হচ্ছে না, হ্যাঁ, আমরা জানি কিডনিতে কোথায়, গ্লুমেরুলায় গিয়ে, নেফ্রনের গ্লুমেরুলায় গিয়ে সাকুন হচ্ছে, সেখান থেকে অতিরিক্ত প্রেশারের কারণে আমাদের কিছু আরবিসিগুলো চলে আসতে পারে। তারপরে কি হতে পারে, ডিসনিয়া আপন এক্সারশন, অর্থাৎ আমাদের কি করতে হয়, ডিসনিয়া, শ্বাসকষ্ট হতে পারে। কখন, যখন এক্সারশন, আমরা কোনো কাজ করি, এমনি আমাদের শ্বাসকষ্ট নাই, যখনই আমরা কিছু কাজ করি, হাঁটা চলাফেরা করি, ঠিক আছে, তখনই আমাদের শ্বাসকষ্টটা হতে পারে। ইভেন আমাদের ইডিমা অফ দ্য এক্সট্রিমিটি, আমাদের হাতে পায়ে পানিও আসতে পারে। আমরা ক্লিনিক্যাল ফিচারটা জানলাম, যদিও আমরা এই হাইপার টেনশনকে একটা সাইলেন্ট কিলার হিসেবে বলছিলাম, তারপরেও আমাদের কিছু কিছু সিমটমস আমাদের থাকে। যেমন আমরা কি বললাম, আমরা রুগীর কাছে গিয়ে যখন আমরা নিজে যখন রুগী হয়ে যাই, যখন আমরা হসপিটালে যাই কোনো কারণে, তখনই প্রেশারটা মেপেই বলা হয় ডক্টর যে আপনার প্রেশার বেশি। আচ্ছা, তারপরে আমরা কিছু কি হয়, অ্যানজাইনা, পেইন, ব্যথা হতে পারে। তারপরে ইন্টারমিডিয়েট ক্লাউডিকেশন বললাম, পায়ের মধ্যে কামড়াবে, মাসিলগুলো চাবাবে, এগুলি ব্যথাগুলো হতে পারে। তারপরে রেটিনাল হ্যামারেজের কথা বললাম। তারপরে আরেকটা জিনিস বললাম, সিভিয়ার অক্সিপিটাল পেইন, অক্সিপিটাল, এটাকে ফ্রন্টাল বলি, এটাকে অক্সিপিটাল। এই হাই প্রেশার, যখন প্রেশারটা বেড়ে যাবে তখন আমার অক্সিপিটালে আমাদের কি হবে, পেইন হতে পারে। তারপরে এই সাথে সাথে আমাদের নাউসিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ড্রাউজিনেস হতে পারে, হ্যাঁ, তারপরে অ্যাংজাইটি হতে পারে, মেন্টাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। আরেকটা কথা বললাম তোমাদেরকে, যেটা পলি ইউরিয়া, ঘন ঘন প্রস্রাব হতে পারে, নকচুরিয়া হতে পারে। নকচুরিয়ার অর্থটা আমি তোমাদেরকে বলছি যে প্রস্রাবের কারণে ঘুমায় আসে, রাতের বেলা আমাদের ঘুম ভেঙে যায়। তারপরে এই প্রস্রাবের সাথে কিছু প্রোটিন এবং আরবিসি যেতে পারে। তারপরে ডিসনিয়া, শ্বাসকষ্ট হবে, এমনি বসে থেকে কাজ করছে শ্বাসকষ্ট নাই, কথাবার্তা শ্বাসকষ্ট নাই, যখনই কোনো কাজ করতে যাচ্ছে, একটু হাঁটা চলাফেরা করতে যাচ্ছে, তখনই তার শ্বাসকষ্ট আরম্ভ হচ্ছে। ইভেন সামটাইম আমাদের এক্সট্রিমিটির মধ্যে, এক্সট্রিমিটি মানে হাত পায়ের মধ্যে পানি জমতে পারে, ফুলে যেতে পারে। এই যে জিনিসগুলো মূলত ইউজুয়ালি আমরা এই সিমটমগুলো আমরা পেতে পারি হাইপার টেনশনের ক্ষেত্রে। আর হাইপার টেনশনটা মাপার একমাত্র উপায় হচ্ছে কি করা, স্ফিগমো ম্যানোমিটার দিয়ে আমাদের প্রেশারটাকে মাপলেই আমরা বুঝবো যে আমার প্রেশার বেড়েছে, হাইপার টেনশন হয়েছে। তো আমরা জানলাম ক্লিনিক্যাল ফিচারগুলো। এখন এই হাইপার টেনশনটা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং এর চিকিৎসা কি, আমরা নার্স, আমরা ওষুধ নিয়ে কাজ করি, আমরা এর কিভাবে আমরা ওষুধ ছাড়া এই হাইপার টেনশনকে নিয়ন্ত্রণ করব এবং কিভাবে ওষুধ দিয়ে এই হাইপার টেনশনকে নিয়ন্ত্রণ করব, এই দুইটা নিয়ে আমরা এখন আলোচনা করব, অর্থাৎ ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন। আমরা এখন জানব ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন। হাইপার টেনশন হলে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। এখন দেখো এখানে 1 নম্বর বলছে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, ওষুধ ছাড়া
কিভাবে আমি যে বললাম ওষুধ ছাড়াও আমরা এই হাইপার টেনশনকে কিছুটা হলেও আমরা কন্ট্রোলে রাখতে পারি, অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন করে। কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন করব? আমরা খাবারটাকে কিছু চেঞ্জ করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, ওয়েট কমাতে হবে, রিল্যাক্স থাকতে হবে, তাই না? অর্থাৎ যে কারণগুলির জন্য আমাদের প্রেশার বাড়ছে, হাইপারটেনশন হচ্ছে, সেই কারণগুলিকে আমরা কি করব? বন্ধ করার চেষ্টা করব। যেমন ডায়েটের ব্যাপারে বলা হয়েছিল রেস্ট্রিক্টেড অফ সল্ট, হ্যাঁ, লেস দেন 6 গ্রাম পার ডে, লেস দেন, ঠিক আছে? সল্ট বেশি খাওয়া যাবে না, কেন? সল্ট যেটা কি আমার শরীরের মধ্যে ফ্লুইডের পরিমাণকে ধরে রাখে, ফ্লুইডের পরিমাণকে ধরে রাখে। তারপরে বলছি কি, অ্যাভয়েড ফ্যাটি ফুড অ্যান্ড ডায়েট রিচ ইন ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। অ্যাভয়েড ফ্যাটি ফুড, ফ্যাটি ফুড অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার তোমাদেরকে খেতে নিষেধ করা হয়েছে, কিন্তু আমাদেরকে খাবার খেতে বলা হয়েছে সবচেয়ে বেশি আমরা খাবো ফ্রুট অ্যান্ড ভেজিটেবলগুলি খাবো। এই ফ্রুট এবং ভেজিটেবলগুলি খেলে আমাদের এই প্রেশারটাকে আমরা কিছুটা হোক নিয়ন্ত্রণ করতে পারবো। তারপরে রিডিউস দ্য হেভি অ্যালকোহল কনজামশন। আমরা যে হেভি অ্যালকোহল যারা খাই, আমাদের এই জিনিসগুলো কমায় আস্তে আস্তে কমায় আনতে হবে এবং শেষ আমাদের বন্ধ করে দিতে হবে। অ্যাড পটাশিয়াম অর অয়েলি ফিশ। খাবারের মধ্যে আমরা পটাশিয়াম জাতীয় পদার্থ আমরা যেখানে আছে, যেই খাবারের মধ্যে আছে সেই খাবারগুলো খাবো এবং অয়েলি ফিশগুলি আমরা খেতে পারবো, ঠিক আছে? এরপরে বলা হয়েছে স্টপ স্মোকিং, রেগুলার এক্সারসাইজ। তারপরে বলছে রেগুলার এক্সারসাইজের কথার মধ্যে ব্রিস্ক ওয়াকিং, ওয়াকিং অ্যাট লিস্ট 30 মিনিট। এই ওয়াকিং বানানটার মধ্যে এল হবে একটা, তোমরা লিখে নিও আর কি, টাইপিং মিস্টেক। ব্রিস্ক ওয়াকিং অ্যাট লিস্ট 30 মিনিট পার ডে। ব্রিস্ক মানে কি? ব্রিস্ক মানে হচ্ছে আমরা যে নর্মাল যে হাঁটছি, নর্মাল যে আমরা চলাফেরা মানুষের সাথে কথা বলতে বলতে হাঁটতেছি, এটা আমার নর্মাল ঘরের মধ্যে হাঁটতে, এটা নর্মাল হাঁটা। এই হাঁটা না, ব্রিস্ক হাঁটা হচ্ছে নর্মালের চেয়ে একটু দ্রুত, নর্মালের চেয়ে একটু দ্রুত, অর্থাৎ যে হাঁটায় আমার শরীর থেকে সোয়েট, ঘাম বের হবে, সেরকমের হাঁটা হাঁটবো, সেরকম হাঁটা হাঁটবো। কতক্ষণ হাঁটবো? 30 মিনিটস পার ডে। একদিনে 30 মিনিট আমরা হাঁটবো, যে দ্রুত গতিতে হাঁটবো এবং আমার শরীরে যেন ঘামটাকে ঝরাতে পারি। তারপরে বলছে ওয়েট রিডাকশন, আমাদের ওজন কমাতে হবে। ওই যে প্রথমে আমরা রিস্ক ফ্যাক্টরের মধ্যে বলছিলাম ওবেস, ওভার ওয়েট যেগুলি ছিল, আমাদের এই ওয়েটগুলোকে রিডাকশন করতে হবে এবং মেনটেন বিএমআই, বডি মাস ইন্ডেক্স কত? 15 কেজি, অর্থাৎ 25-এর নিচে রাখতে হবে, ঠিক আছে? রিল্যাক্সেশন লাইক প্রেইং অ্যান্ড মেডিটেশন। রিল্যাক্স, নিজেকে মনকে, মানে ওই যে বলছিলাম স্ট্রেস, যখন আমরা স্ট্রেস হই, স্ট্রেস থেকে নিজেকে মুক্ত করতে হলে আমাদের প্রেয়ার করতে হবে। মুসলমানরা নামাজ পড়বে, তারপরে হিন্দুরা পূজা করবে, হ্যাঁ, ধ্যান করবে, তাই না? একেবারে মানে উগ্র কোনো কিছু না, ধুম ধারাক্কা ঢোল মোল বাজাইয়া, গান বাজাইয়া, হ্যাঁ, এগুলো করা যাবে না। এগুলি করলে আরও প্রেশারটা বাড়বে। আর যখন নামাজ পড়ি আমরা দেখো আল্লাহু আকবার, একবারে নীরব থাকে, ঠিক আছে? এটা একটা মেডিটেশনের মতো, আর এর কারণে কিন্তু আমাদের প্রেশারটা কমতে পারে। এটা এই যে আমরা কথাগুলি বললাম, এগুলি হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, ওষুধ ছাড়া আমরা এই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে। এখন ওষুধ দরকার পড়বে, কখন দরকার পড়বে? ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ ড্রাগস ইউজার থ্রেশহোল্ড ফর অফারিং ড্রাগ ট্রিটমেন্ট। কখন? আসলে এই যে সামান্য প্রেশার বাড়লেই কিন্তু তোমাকে ওষুধ দেওয়া হয় না। তোমাকে বলা হয় আপনি লবণ কম খাবেন, খাবারগুলির ফ্যাট কম খাবেন, হাঁটা চলাফেরা করবেন, ব্যায়ামগুলি করবেন, ঠিক আছে? স্মোকিং করবেন না, তারপরে এই অ্যালকোহল খাবেন না, হ্যাঁ, এই জিনিসগুলি আমরা বলে দেওয়া হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, যদি আমার অ্যাকচুয়ালি যদি প্রেশার যদি বেশি থাকে, যেমন 160/100, অর্থাৎ সিস্টোলিক 160, ডায়াস্টোলিক 100 হয়, তখনই কিন্তু আমাদের কি করতে হয়? ওষুধ দিতে হয় সাথে। আবার 140 এবং 90, 10 বছর সিবিডি রিস্ক অ্যাটলিস্ট 20%। আর ডিএম আছে, তার কি আছে? ডিএম মানে কি?
ডায়াবেটিক মেলাইটাস আছে। তারপরে সিভিডি মানে হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, টার্গেট অর্গান ড্যামেজ করতে পারে। যদি আমাদের 140/90 এর সাথে যদি আমাদের এই কিছু কিছু রোগ থাকে, তখনই আমাদের কি করতে হয়, এই লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আমাদের কি হয়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হয়। তারপরে অ্যাডজাংটিভ ড্রাগ থেরাপি, তার সাথে অতিরিক্ত পরিশিষ্ট কিছু সাপোর্টিভ ড্রাগ দেওয়া হয়। অ্যাসপ্রিন ব্যবহার করা হয়, রিডিউস দ্য কার্ডিওভাস্কুলার রিস্ক, হ্যাঁ, স্ট্যাটিন। তারপরে কি বলা হয়েছে, মেডিকেশন অফ হাইপারটেনশন। যদিও আমরা হাইপারটেনশন রোগীর ট্রিটমেন্ট করব না, তারপরে প্রতিটা রোগী কি ওষুধ পাচ্ছে, এই ওষুধটা কিভাবে কাজ করছে, অ্যাজ এ নার্স হিসেবে আমাদের জানা দরকার। কারণ আমরা রোগীর হেলথ অ্যাসেসমেন্ট করি এবং রোগী হেলথ অ্যাসেসমেন্ট করে এর ভালো মন্দগুলো আমরা কি করি, আমাদের হেলথ অ্যাসেসমেন্ট ফর্মের মধ্যে লিপিবদ্ধ করি। তাহলে আমাদেরকে কি ওষুধগুলিতে কমে, হাইপারটেনশন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলো কি এবং কিভাবে কাজ করছে আমি শর্টলি বলে দিই। লেকচারটা আমরা আপলোড করে দিব, তোমরা এটা ব্রিফলি একটু পড়ে নিবা, এটা জেনে রাখা তোমাদের জন্য ভালো। যেমন কিছু ডায়োটিক যেই আমরা যেমন ফুসিমাইড, হ্যাঁ, ওষুধগুলি দিই, এটা কিভাবে কমায় দেখো। ডায়োটিক সামটাইমস আর কল্ড ওয়াটার পিল, এটাকে বলা হয় ওয়াটার পিল বলা হয়। এটা খেলে ঘন ঘন প্রস্রাব হবে, তাই না? আর শরীরের মধ্যে প্রস্রাবের মাধ্যমে কি হয়, ভিতরের ফ্লুইডের পরিমাণকে কমায় দেয়। আর ভিতরের সর্ববৃহৎ ফ্লুইড পোর্শনটা হচ্ছে কি, ব্লাড, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে ব্লাড। তাহলে ব্লাডের পরিমাণটা কিছু কমাই দিলে তখন ব্লাডের প্রেশারটা কমে যাচ্ছে, এভাবে কমাচ্ছে। তারপরে বিটা ব্লকার আছে, তারপর এসি ইনহিবিটর আছে, এনজিওটেনসিভ 2 রিসেপ্টর ব্লকার আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে। এগুলি কিভাবে করছে এখানে ডিসক্রাইব লেখা আছে, তোমরা একটু দেখে পড়ে নিও। এবার আসি আমরা কমপ্লিকেশন। এই হাইপারটেনশন হলে আমাদের কি কি কমপ্লিকেশন হতে পারে? হাইপারটেনশন হলে আমাদের কি হতে পারে, হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। স্ট্রোক, তাই না? স্ট্রোক তো আমরা জানি, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে অ্যানিউরিজম হতে পারে। অ্যানিউরিজম মানে হচ্ছে যে অতিরিক্ত প্রেশারের কারণে ব্লাড ভেসেলগুলো, তখন ওই যে বেশি প্রেশারের কারণে ব্লাড ভেসেলগুলো একটু ফুলে যায়, একটু ফ্লপির মতো হয়ে যায়। যেমন কিভাবে তোমাদের বোঝাতে পারি, আচ্ছা, যেমন মনে করো একটা বেলুনকে আমরা ফুলানোর পরে যখন বেলুনটা যখন বাতাসটা ছেড়ে দিই, বেলুনটা কিন্তু আগের মতো নাই, তার মসৃণতা নাই, একটু থলথলে হয়ে গেছে। ঠিক আমাদের এই ব্লাড ভেসেলগুলো এরকম থলথলে অবস্থাটা চলে যায়, এই কন্ডিশনটাকে বলা হয় অ্যানিউরিজম। আর এই থলথলে অবস্থা বা নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু আরেকটা রিস্ক আছে, এই ব্লাড ভেসেলটা রাপচার হয়ে ব্লিডিং হতে পারে। আর এই ব্লিডিংটা যদি আমার ব্রেনে হয়, তাহলে তখন আমরা বলবো হ্যামারেজিক সিভিএ অর্থাৎ স্ট্রোক বলবো। তারপরে হার্ট ফেলিউর হতে পারে অতিরিক্ত প্রেশারের কারণে হার্টের মধ্যে চাপ পড়তে হার্ট একসময় দুর্বল হয়ে হার্ট ফেল করতে পারে। উইকেন্ড অ্যান্ড ন্যারোয়িং ব্লাড ভেসেল ইন ইউর কিডনি, অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণে আমাদের কিডনির মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, রেনাল আর্টারি এবং ভেনগুলো, যে আমরা ক্যাপিলারিগুলো আছে, আর্টারিওলসগুলো আছে, ওগুলি কি হয়ে যেতে, ন্যারোয়িং হয়ে যেতে পারে। তার একটা কথা বললো, থিক অ্যান্ড ন্যারো ইন্ট্রন ব্লাড ভেসেল ইন দ্য আই। এই যে আয়ের কথা বললাম, আমার চোখের মধ্যে ক্যাপিলারিসগুলা, হ্যাঁ, স্ক্লেরা যেটা সাদা পোর্শনের মধ্যে দেখবা, ওইখানে দেখলে দেখা যায় যে চিকন ক্যাপিলারিগুলা কি হয়ে গেছে, মোটাও হয়ে গেছে। তারপরে ফেটে ওইখান থেকে মাইক্রো ব্লিডিং হচ্ছে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, ট্রাবল উইথ মেমোরি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তা আমাদের মেমোরি, তাই না, মেমোরিটা কিছুটা আমাদের অ্যাফেক্ট করবে এবং কিছুটা বুঝতে আমাদের একটু কষ্ট হবে, আমরা একটু ডিলে হবে, ঠিক আছে। এই সমস্যাগুলো আমাদের হতে পারে কমপ্লিকেশনের মধ্যে। তা আজকে আমরা মোটামুটি এই হাইপারটেনশন সম্পর্কে আমরা জানলাম। আমাদের এই নির্ধারিত স্বল্প সময়ের মধ্যে আমরা
আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি হাইপার টেনশনটা সম্পর্কে আলোচনা করতে। আমরা হাইপার টেনশন কী, কাকে বলি, হাইপার টেনশন কত প্রকার, কি হাইপার টেনশন ক্যাটাগরাইজগুলি করলাম আমরা, ঠিক আছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী। তারপরে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো পড়লাম, এরপরে আমরা পড়লাম ক্লিনিক্যাল ফিচার্সগুলো পড়লাম, এরপরে আমরা কি পড়লাম যে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দুই রকমের ম্যানেজমেন্ট পড়লাম, একটা ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ আর নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচগুলির মধ্যে অনেকগুলো মেডিসিন আমি তোমাদেরকে দেখাই দিলাম, এই নোটগুলো আপলোড করা থাকিয়ে তোমরা এই ওষুধগুলো কিভাবে আমার প্রেশারকে কমাচ্ছে সেটা মোটামুটিভাবে একটা শর্ট নোট লেখা আছে, তোমরা দেখে বুঝে নিবা। পরিশেষে আমরা দেখলাম, আমরা এই কমপ্লিকেশন সম্পর্কে জানলাম যে হাইপার টেনশন যদি থাকে আমাদের কি কমপ্লিকেশন হতে পারে। আমাদের এই ক্লাসগুলো আমরা তোমাদের জন্য করা হচ্ছে এবং আমি আশা করি তোমরা সবাই ক্লাসগুলো ভালো করে দেখে দু একবার করে দেখে বুঝে পড়বা এবং ক্লাসটা করার পর এরপরে আমরা সবাই থার্ড ইয়ার, তাই না? আমরা থার্ড ইয়ারে ক্লাস করছি, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নার্সিং প্রসেস থেকে শুরু করে সব কিছু করেছি, নার্সিং কেয়ার দিয়েছি, এই রোগীগুলো হসপিটালে দেখেছি। তাহলে এই হাইপার টেনশন রুগীর কি নার্সিং কেয়ার হতে পারে এটার একটা রিটেন অ্যাসাইনমেন্ট তোমরা লিখবা, নট লেস দেন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের যেন নিচে নয়, কারণ তোমরা সবাই থার্ড ইয়ার। এই 2 দিন পরে তোমরা একজন সিনিয়র স্টাফ নার্স সাইন ক্লাস গেজেটেড অফিসার হিসেবে সরকারি হসপিটালগুলিতে জয়েন করবা। আমি আশা করব তোমরা সবাই এই অ্যাসাইনমেন্টটা তৈরি করে আমাদেরকে এই যে আমাদের মুক্ত পাঠ যে আমাদের এই প্ল্যাটফর্ম আছে আমাদের বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের, এখানের মধ্যে 1 সপ্তাহের মধ্যে উইথিন 1 উইকের মধ্যে এই অ্যাসাইনমেন্টগুলি তোমরা হাতে লিখে নিচে তোমাদের হাতে তোমাদের নাম, তোমাদের ইনস্টিটিউট, তোমাদের ক্লাস রোল, বিএনএমসি স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তোমাদের যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেটা আছে, স্টুডেন্ট আইডি, হ্যাঁ, এবং মোবাইল নাম্বার লিখে মোবাইল দিয়ে উঠিয়ে জিপিজি বা পিডিএফও তুমি এই কমেন্ট বক্সের মধ্যে আপলোড করব, আমরা এটা দেখে ইভালুয়েশন করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।